হিন্দু বাড়ির ছেলেটাকে হাতে ত্রিশূল দিয়ে বলা যায় যে তুই চাকরি পাচ্ছিস না তার কারণ এ নয় যে সরকার তোকে চাকরি দেয় না, তুই চাকরি পাচ্ছিস না কারণ মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। তখনই তো মুসলমান বাড়ির ছেলেটাকে হাতে ডান্ডা দিয়ে বোম দিয়ে বলা যায় মুসলমানকে যদি বাঁচতে হয় তাহলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে, ভোট লুট করতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, মমতা ব্যানার্জিকে জেতাতে হবে। আমরা অপেক্ষা করছি কখন জেল থেকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের আমরা গলা শুনবো, তিনি বলবেন ইয়া ভাইপো চোর ভূতেষু ডাকাত রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আর আজকে সেই কলকাতায় রাজনীতি মানে কি? আজকে সেই কলকাতায় রাজনীতি মানে ও লাভলি এ লাভলি বি মাই লাভার লাভলি, এই তো হচ্ছে। মমতা ব্যানার্জিরা চান না আমার প্রজন্মের ছেলেমেয়ের ভবিষ্যতের স্থায়িত্ব থাকুক। নরেন্দ্র মোদীরা চান না, দেশ বেচে দিয়েছেন তারা। যে রেল এক সময় সবচেয়ে বেশি লাভজনক সংস্থা ছিল, ছেলেমেয়েরা পড়াশোনা করতো, পরীক্ষা দিত, রেলে চাকরি পেত। আজকে আর রেলের স্থায়ী পদ নেই, সব স্থায়ী পদগুলোকে কন্ট্রাকচুয়াল পদ বানিয়ে দিয়েছেন। ওই যে স্থায়িত্ব রাখা যাবে না, রাত্রিবেলা ঘুমানোর পর কালকের দিনটা আমার কেমন যাবে তার জন্য সমস্ত সময় অনিশ্চয়তার মধ্যে আমাকে থাকতে হবে। এই যুব সমাজ, এই যৌবন, তারা যদি অনিশ্চয়তায় থাকে তবেই তো তাদের দাঙ্গাবাজ বানানো যায়, তবেই তো হিন্দু বাড়ির ছেলেটাকে হাতে ত্রিশূল দিয়ে বলা যায় যে তুই চাকরি পাচ্ছিস না তার কারণ এ নয় যে সরকার তোকে চাকরি দেয় না, তুই চাকরি পাচ্ছিস না কারণ মুসলমানদের সংখ্যা বেড়ে গেছে। তখনই তো মুসলমান বাড়ির ছেলেটাকে হাতে ডান্ডা দিয়ে বোম দিয়ে বলা যায় মুসলমানকে যদি বাঁচতে হয় তাহলে তৃণমূলের সঙ্গে থাকতে হবে, ভোট লুট করতে হবে, তৃণমূলকে জেতাতে হবে, মমতা ব্যানার্জিকে জেতাতে হবে। মমতা ব্যানার্জিরা চান, নরেন্দ্র মোদীরা চান আমার প্রজন্ম ক্রিমিনাল তৈরি হোক, ক্রিমিনাল। যখন দাঙ্গা হয়, যে ছেলেটা যে মেয়েটা হাতে ত্রিশূল নিয়ে, হাতে তলোয়ার নিয়ে, হাতে পাথর নিয়ে দাঙ্গা করতে যায়, জিজ্ঞেস করবেন ওই যারা দাঙ্গা করতে যাচ্ছে তারা কোনো আম্বানি আদানি নরেন্দ্র মোদীর বাড়ির ছেলে কিনা, কোনো বড়লোক বাড়ির ছেলে কিনা, পাবেন না। সাধারণ পরিবারের ছেলে, গরিব পরিবারের ছেলে, পেটে খিদের জ্বালা, পড়াশুনো করছে, চাকরি পাচ্ছে না। পাড়ার দাদারা এসে বলেছে, গেরুয়া বসনধারীরা এসে বলেছে হাতে তলোয়ার তুলে নে, গোরক্ষক সমিতি হয়ে যা, অ্যান্টি রোমিও স্কোয়াড হয়ে যা, দাঙ্গাবাজ হয়ে যা, তোকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পকেটে দিয়ে দেবো। বাধ্য হয়ে তলোয়ার তুলেছিস। এই দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে আমরা দেখেছি আমার প্রজন্মের ছেলেমেয়েরা তারা ক্রিমিনাল হয়ে গেছে। মমতা ব্যানার্জিরা চান, নরেন্দ্র মোদীরা চান আমার প্রজন্মকে ক্রিমিনাল করতে। আর আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি কৃষকের ছেলে আর কৃষক হবে না, শ্রমিকের ছেলে আর শ্রমিক হবে না, কৃষক শ্রমিকের বেটাও ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মুখ্যমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, কেউ আমাদের আটকাতে পারবে না। এই স্বপ্ন দেখার সাহসের জন্য আমাদের লড়াই, বাংলাকে বাঁচানোর লড়াই, ভারতকে বাঁচানোর লড়াই। একটা সময় ছিল যখন আপামর বাংলাবাসী আমরা অপেক্ষা করতাম কখন দুর্গাপুজো হবে, কখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের আওয়াজে আমরা রেডিওতে শুনবো ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এখনো আমরা অপেক্ষা করছি, কিন্তু এখন আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর অপেক্ষা করছি না। আমরা অপেক্ষা করছি কখন জেল থেকে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের আমরা গলা শুনবো, তিনি বলবেন ইয়া ভাইপো চোর ভূতেষু ডাকাত রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। একটা সময় ছিল এই পশ্চিমবঙ্গের বুকে রাজনীতি মানে কৃষকের ঘামের দামের কথা হতো। একটা সময় পশ্চিমবঙ্গের রাজনীতি মানে কলকারখানার শ্রমিকের মজুরির বাড়ানোর কথা হতো। একটা সময় পশ্চিমবঙ্গের রাজনীতি মানে ওই সুদূর প্যালেস্তাইন থেকে ইয়াসির আরাফাত অথবা আফ্রিকা থেকে নেলসন ম্যান্ডেলা উড়ে আসতেন এই কলকাতায়, জ্যোতিবাবুর হাত ধরে কলকাতার বুকে মিটিং করতেন। সারা বিশ্বের মানুষ, মুক্তিকামী মানুষ, সেই মুক্তিকামী মানুষের কথা বলতো কলকাতা। আর আজকে সেই কলকাতায় রাজনীতি মানে কি? আজকে সেই কলকাতায় রাজনীতি মানে ও লাভলি এ লাভলি বি মাই লাভার লাভলি, এই তো হচ্ছে। রাজনীতি থেকে রাজনীতিটা চলে গেছে। রাজনীতি মানে ব্যক্তিগত কথা বলা, রাজনীতি মানে ব্যক্তিগত কুৎসার কথা বলা। কার বউ পালিয়ে গেছে, কার কটা গার্লফ্রেন্ড, কার বউ তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গেছে, কে কটা বিয়ে করলো, এর বাইরে রাজনীতিতে আর কোনো কথা হচ্ছে না। কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, কে কত কোটি টাকার দুর্নীতি করেছে, এ ছাড়া রাজনীতিতে আর কোনো কথা হচ্ছে না। আমরা বামপন্থীরা বলছি, আমরা যারা ছাত্র রাজনীতি করি, রাজনীতিতে রাজনীতিকে ফিরিয়ে আনতে হবে। ওই প্রতিদিন 30 জন যে কৃষক মরে যাচ্ছে, ওই মৃত মানুষের কথা বলবে রাজনীতি। যে 8000 ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো না, তাদের হয়ে কথা বলবে আমাদের রাজনীতি। ওই কামদুনির মেয়েটা, ওই কাকদ্বীপের মেয়েটা, পশ্চিমবঙ্গের বুকে যে মেয়েরা ধর্ষিত হচ্ছেন, উত্তরপ্রদেশের বুকে যে মেয়েটা ধর্ষিত হচ্ছেন, তার হয়ে কথা বলবে রাজনীতি। রাজনীতি ওই সাক্ষী মালিকদের কথা বলবেন। নাম শুনেছেন আপনারা সাক্ষী মালিকদের? সাক্ষী মালিক, বিনেশ ফোগাট,
আমাদের গর্ব হতো ওদেরকে নিয়ে। হরিয়ানার প্রত্যন্ত অঞ্চলের মেয়ে। হরিয়ানা এমন একটা জায়গা যেখানে এখনো মায়ের গর্ভে মেয়েদের খুন করে ফেলা হয়। হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ একটা অংশ আছে, যে অংশে এখনো যখন বাচ্চা জন্ম হয় বাড়িতে শাঁখ বাজানো হয় না। মনে করা হয় মেয়ে জন্মানো মানে আমার বাড়িতে অভিশাপ লেগেছে, শাঁখ বাজায় না কেউ। ওই প্রত্যন্ত অঞ্চল থেকে লড়াই করে উঠে আসা সাক্ষী মালিকরা কুস্তি শিখেছে, বক্সিং শিখেছে, আর্চারি শিখেছে কেউ কেউ। সারা বিশ্বের বুকে দেশের নাম উজ্জ্বল করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে সেই সাক্ষী মালিক ওর জুতোটা নিয়ে এই প্রেসের সামনে রেখে দিয়েছে। সে বলছে আমি আর খেলবো না, আমি আর দেশের হয়ে আমি আর কুস্তি লড়বো না। কারণ ওই সাক্ষী মালিকদের সঙ্গে 150 জন মহিলা কুস্তিগীরের সঙ্গে বিগত 2 বছর ধরে যিনি ধর্ষণ করলেন, বিজেপির এমপি ব্রিজভূষণ শরণ শর্মা, সে ব্রিজভূষণ শরণ, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত বিজেপি কোনো পদক্ষেপ নেয়নি। এই কিছুদিন আগে যখন রেসলিং ফেডারেশনের নির্বাচন হয়েছে, তাতে ওই ব্রিজভূষণেরই বিজনেস পার্টনার, তাকে আবার নতুন করে প্রেসিডেন্ট বানানো হয়েছে। ভেবে দেখুন, একটি মেয়ে, যে মেয়ে লড়াই করেছে গ্রামে, মায়ের গর্ভে জন্মানোর জন্য লড়াই করেছে, জন্মানোর পর স্কুলে যাবার জন্য লড়াই করেছে, স্কুলে গিয়ে খেলার জন্য লড়াই করেছে, সারা বিশ্বের বুকে ভারতের হয়ে লড়াই করেছে, সেই মেয়েকে হার মেনে নিতে হয়, সেই মেয়েকে জুতো রেখে দিতে হয়, বলে দিতে হয় আমি আর খেলবো না, কারণ আমার আত্মসম্মান, আমার বেঁচে থাকার মিনিমাম যেটুকু লাগে সেটুকু আমাকে আমার দেশ, আমার ভারত দিচ্ছে না। লজ্জা হয় না আমাদের? নরেন্দ্র মোদীরা বলেন বেটি বাঁচাও বেটি পড়াও। কি দেখলাম আমরা উত্তরপ্রদেশের আইআইটির ঘটনা। আইআইটি মানে দেশের সবচেয়ে ভালো ইনস্টিটিউশন। আইআইটিতে পড়তে গেলে অনেক ধরনের পরীক্ষা দিতে হয়। সেই আইআইটির মধ্যে একটি মেয়ে এবং তার বন্ধুরা এই সন্ধ্যেবেলা তারা হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু ছেলে বাইরে থেকে আসে, পরবর্তীকালে জানা যায় তারা সব এবিভিপির সদস্য, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, বিজেপির সদস্য। তারা টেনে হিচড়ে ওই মেয়েটিকে নিয়ে যায়, বিবস্ত্র করে তার ভিডিও করে। সেই মেয়েটি যখন আইআইটি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে যায় মেয়েটির বিরুদ্ধে, মেয়েটির বন্ধুদের বিরুদ্ধে, ওই প্রশাসন তারা বিভিন্ন ধরনের কারবাই করে। हम लोगों को सोचना पड़ेगा कि कौन सा बेटी बचाओ और कौन सा बेटी पढ़ाओ का बात हम कर रहे हैं। इस देश के अंदर अगर एक बेटी उसके स्कूल, कॉलेज, यूनिवर्सिटी के अंदर सुरक्षित नहीं है, इस देश के अंदर अगर एक बेटी अपने अखाड़े के अंदर सुरक्षित नहीं है, इस देश के अंदर अगर एक बेटी उसकी मां की कोख में सुरक्षित नहीं है, तो किस बेटी को हम पढ़ाएंगे और किस बेटी को बचाएंगे? নরেন্দ্র মোদীরা আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই এখন শুরু করবেন রাম মন্দির, অযোধ্যা নিয়ে বিভিন্ন ধরনের কথা। অযোধ্যাতে মন্দির হোক, জগন্নাথ মন্দির হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ধর্মকর্মের জিনিস হবে, শুধু আমার রুটি রোজগারের কথাটা আর কেউ বলবে না। ধর্মের জিগির তুলে আমাদের ভেঙে দেওয়ার চেষ্টা হবে, হিন্দুতে, মুসলমানে, মন্দিরে, মসজিদে লড়িয়ে দেওয়ার চেষ্টা হবে। আমরা বামপন্থীরা বলছি আমাদের কাছে এটা গুরুত্বপূর্ণ নয় আপনি হিন্দু না মুসলমান, আমাদের কাছে গুরুত্বপূর্ণ নন আপনি গীতা পড়েন না কোরআন পড়েন, আমাদের কাছে গুরুত্বপূর্ণ না আপনি মন্দিরে যান না মসজিদে যান। আপনি যদি চান আপনার বাড়ির ছেলেটাও মাথা উঁচু করে চাকরি পেয়ে গটগট করে হেঁটে যাক, তাহলে আসুন আমাদের সঙ্গে। এই মঞ্চ, এই ইনসাফ যাত্রা, এই এসএফআই, এই ডিওয়াইএফআই আপনাদের।